নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। এই মুহূর্তের একটা বড় খবর যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে তর্কযুদ্ধ, লড়াই, নীতির যুদ্ধ, সেই যুদ্ধে এবার সুপ্রিম কোর্ট বিশেষ ভূমিকা নিতে চলেছে। সুপ্রিম কোর্ট কিন্তু নড়ে চড়ে বসেছে এবং সুপ্রিম কোর্ট আগামীকাল শনিবার সকাল 10:30টায় এই নিয়ে শুনানি করতে চলেছে এবং শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির বিশেষ বেঞ্চে। আর এই যে সুপ্রিম কোর্টের স্বতঃস্ফূর্ত পদক্ষেপ, সেই পদক্ষেপের পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে শেষ পর্যন্ত কি তাহলে একজন বিচারপতি কোনো একজন রাজনৈতিক নেতার দালালি করতে গিয়ে চাকরিটা হারাবেন, পদটা হারাবেন, চেয়ারটা কি তাকে শেষ পর্যন্ত ছেড়ে যেতে হবে, নাকি তার বিরুদ্ধে আরও কোনো কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেবে কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতিরা নেবেন? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে এবং বন্ধুরা বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্টে যেভাবে নিজের থেকে এগিয়ে এসে কলকাতা হাইকোর্টের এই যে 2 বিচারপতির ঝামেলা, 2 বিচারপতির একে অপরকে আক্রমণ করা, সেই আক্রমণ করা নিয়ে যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে বন্ধুরা বলতেই হয় যে এই যে দুর্নীতি মামলায় একের পর এক CBI, ED সমস্ত ব্যাপারগুলোই কিন্তু এখন এই পশ্চিমবঙ্গের রাজনীতি ছেড়ে, বাংলার রাজনীতি ছেড়ে এবার জাতীয় রাজনীতিতে, মানে ভারতবর্ষের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সবার কিন্তু নজর কাড়তে চলেছে। আর এই যে সুপ্রিম কোর্টের পদক্ষেপ, নিজের থেকে এগিয়ে এসে কলকাতা হাইকোর্টের ব্যাপারে এভাবে বিশেষ বেঞ্চ গঠন করে একেবারে শুনানি করা, এতে কি পশ্চিমবঙ্গের মর্যাদা বাড়তে চলেছে? পশ্চিমবঙ্গের সম্মান কি বাড়তে চলেছে? কলকাতা হাইকোর্টের কি সম্মান আরও বৃদ্ধি পাবে? নাকি এই ঘটনাগুলোর ফলে পশ্চিমবঙ্গের নাক কাটা যাবে, পশ্চিমবঙ্গের মানুষের আরও একবার মাথাটা নিচু হবে? বন্ধুরা ভেবে দেখবেন। কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে অভিযোগগুলো বিচারপতি সৌমেন সেন সম্পর্কে করেছেন, যে দাবিগুলো তিনি করেছেন, সেগুলো যদি সত্যি কালকে প্রমাণিত হয়, তাহলে বন্ধুরা নিঃসন্দেহে বলা যায় যে বিচারপতি সৌমেন সেন বড় রকমের ফ্যাসাদে পড়তে চলেছেন, বড় রকমের ধাক্কা কিন্তু কালকে খেতে চলেছেন। কেননা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এরই মধ্যে দাবি করেছেন যে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি অমৃতা সিনহাকে এই বিচারপতি সৌমেন সেন নাকি বড়দিনের ছুটির আগে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন এবং নিজের চেম্বারে ডেকে কি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, ওকে নিয়ে এভাবে আদেশ দেওয়া বন্ধ করুন। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এ কথাও বলেছেন নয়, একেবারে তাঁর যে নির্দেশনামা, সেই নির্দেশনামাই কিন্তু একেবারে বয়ান লিপিবদ্ধ করে দিয়ে বলেছেন যে এই বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে এটাও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত মামলাগুলো আপনার বেঞ্চে যেগুলো রয়েছে সেগুলো খারিজ করে দিন। কেন নিচ্ছেন আপনি? কেন গ্রহণ করছেন? খারিজ করে দিন। কেন খারিজ করে দেবেন? কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে। ভাবুন, একজন বিচারপতি এই ধরনের কথা কাকে বলছেন? আরেকজন বিচারপতিকে বলছেন, যে বিচারপতি দুর্নীতির সত্যটা জানতে লাগাতার একের পর এক আদেশ কিংবা নির্দেশ দিচ্ছেন, দুর্নীতির তদন্ত ঠিক সময়ে শেষ করতে লাগাতার একের পর এক শুনানি করছেন। সেই বিচারপতিকে আরেক বিচারপতি বলছেন যে আপনি মামলাগুলো কেন নিচ্ছেন, খারিজ করে দিচ্ছেন না কেন? এই যে এই অভিযোগ কিন্তু ভারতে কখনো কোনো বিচারপতির বিরুদ্ধে লেগেছে কিনা সন্দেহ রয়েছে। আর এখানেই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি সৌমেন সেনের ইমপিচমেন্টের দাবিটা জানিয়ে বসেছেন। প্রশ্ন তুলেছেন যে এরপরেও এই বিচারপতির ইমপিচমেন্ট হবে না কেন? আর এই যে ইমপিচমেন্টের প্রসঙ্গ, দাবি, এর সঙ্গে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটাও জুড়ে দিয়েছেন যে এই বিচারপতি সৌমেন সেনের তো 2 বছর আগেই ওড়িশার হাইকোর্টে চলে যাওয়ার কথা, কটকের যে হাইকোর্ট সেখানে চলে যাওয়ার কথা, কিন্তু তিনি আজও কলকাতা হাইকোর্টে বসে রয়েছেন। কি করে বসে রয়েছেন?
সুপ্রিম কোর্ট তো 2 বছর আগে এই বিচারপতিকে বদলির একটা সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্ট কেন সেই সুপারিশ মেনে কোনো পদক্ষেপ করেনি, এই বিচারপতি সৌমেন সেনকে ওড়িশার হাইকোর্টে পাঠায়নি? এই প্রশ্নটাও কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তুলে দিয়েছেন। অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে অভিযোগগুলো করেছেন সেগুলো মারাত্মক অভিযোগ, এবং এই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই ধরনের ঘটনা, মানে কলকাতা হাইকোর্টে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনায় যদি অবিলম্বে সুপ্রিম কোর্ট পদক্ষেপ না করে, কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু আগামী দিনে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা একটা সংশয় দেখা দেবে, বিচার ব্যবস্থা কিন্তু লজ্জিত হয়ে পড়বে। আর সেই জায়গাটা কিন্তু কলকাতা হাইকোর্টে এক বিচারপতির কারণে হয়ে দাঁড়িয়েছে, যে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি কিনা রাজনৈতিক দলের স্বার্থের জন্য কাজ করছেন, এবং রাজনৈতিক দলের স্বার্থের জন্য কাজ করেই চুপ করে থাকেননি, তিনি আরেক বিচারপতিকে নিজের চেম্বারে ডেকে এই কথা বলছেন যে আপনি মামলাগুলো খারিজ করে দিন। এইটা কখনো হয়, কখনো সম্ভব? এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তুলছেন, এবং বন্ধুরা বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর অভিযোগ। কালকে সুপ্রিম কোর্ট হতে পারে যে এই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবনার হয়তো একটা রায় দিয়ে বসবে, হতে পারে। আর সেটা যদি হয় তাহলে বিচারপতি নিজের সম্মান, নিজের চেয়ার যা খোয়াবার সে তো খোয়াবেনি, কিন্তু তারপরেও যেটা প্রশ্ন উঠছে যে রাজনৈতিক ব্যক্তির নাম করে তিনি বিচারপতি অমৃতা সিনহাকে হুঁশিয়ারিটা দিয়েছিলেন, নিজের চেম্বারে ডেকে কথাগুলো বলেছিলেন, সেই রাজনৈতিক ব্যক্তিটি এরপরে মুখ দেখাবেন কি করে, চোখে চোখ মেলাবেন কি করে? আর সেই সাংসদের বয়সই বা কত? খোদ বিচারপতি সৌমেন সেন নাকি তার যে অল্প বয়স এবং তার যে পড়ে থাকা রাজনৈতিক ভবিষ্যৎ, সেসব নিয়ে নাকি বিচারপতি অমৃতা সিনহাকে সাবধান করে দিয়েছেন। এই কথা তো ঠিক যে তৃণমূলের সেই ব্যক্তিটি নিজের যে বয়স, সেই বয়স নিয়ে নিজের দলেও ঝামেলা পাকিয়ে রেখেছেন, নিজের দলের মধ্যেও কিন্তু একটা এই বয়স নিয়ে বিভাজন তৈরি করে রেখেছেন, প্রবীণ নবীনের একটা দ্বন্দ্ব কিন্তু একেবারে তৈরি করে রেখেছেন, এবং সেটা খোদ তৃণমূল নেত্রী নিজে মাঠে নেমে ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছেন। কোনো মতে একটা জোড়াতালি দিয়ে এই 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে তৃণমূল লড়াইয়ে নামতে চলেছে। তৃণমূল নেত্রীর যদি সেই ব্যক্তি ঘনিষ্ঠ না হতেন, আপনজন যদি না হতেন, তাহলে এই যে তৃণমূলের মধ্যে বয়স নিয়ে একটা বিভাজন তৈরি করা, এরপরেও কি তৃণমূলের মধ্যে তার জায়গা থাকতো? তৃণমূলে কি তিনি জায়গা পেতেন? অন্য কেউ হলে তৃণমূল থেকে তাকে একেবারে ধাক্কা মেরে বের করে দেওয়া হতো না, এক পাশে ঠেলে সরিয়ে দেওয়া হতো না, কিন্তু তার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপই হয়নি। আপাতভাবে তার ডানা ছাঁটা হয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে ঠিক আবার তাকে সামনে নিয়ে আসা হবে। কিন্তু যে ধরনের বড় বড় ব্যাপার, বড় বড় ঘটনা, বড় বড় ষড়যন্ত্র তত্ত্ব বাইরে বেরিয়ে আসছে, এতে কালকে কি হবে কে জানে, কালকে সুপ্রিম কোর্ট কি আদেশ দেবে সেটা পরের কথা, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এতে তৃণমূলেরই মুখ পুড়ছে, তৃণমূল নেত্রী কিন্তু নাকটা কাটা যাচ্ছে, কানটা কাটা যাচ্ছে, নাক কান কাটা কিন্তু নেত্রী হয়ে যাচ্ছেন তিনি। এবং সেই যে মহাভারতের ধৃতরাষ্ট্র, যিনি কিনা পুত্র স্নেহে অন্ধ হয়ে এই পাণ্ডবদের 5টে গ্রামও দেননি, এবং যে কারণে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই রকমই একটা অন্ধ স্নেহ কিন্তু তৃণমূল নেত্রীর মধ্যে দেখা যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবং তারা এটাও সাবধান করছেন যে এইভাবে চলতে থাকলে কিন্তু তৃণমূলের সেই দিনটা খুব বেশি দূরে নয় যেদিন আতস কাচের তলাতেও কিন্তু তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র ক্ষমতা হাত থেকে চলে যাওয়ার অপেক্ষা, কুর্সিটা চলে গেলেই কিন্তু তৃণমূলকে একেবারে ওই সিপিএমের যা অবস্থা তার থেকেও কিন্তু দুর্দশা হবে যদি এইভাবে চলতে থাকে, এইভাবে যদি একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ উঠে আসতে থাকে, এবং এই অভিযোগগুলো যদি কোনোভাবে সত্যি প্রমাণিত হয়ে যায়, দুর্নীতি নিয়ে যা হচ্ছে তাতে তো তৃণমূলের আর লজ্জা শরম বলতে কিছু রাখার নেই। তৃণমূলকে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বলতে হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নাকি একটা রাজনৈতিক শত্রুতা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে। তৃণমূল বারবার মানুষকে এটা বলার চেষ্টা করছে যে ইডি সিবিআই দিয়ে নাকি একটা রাজনৈতিক হেনস্থা করা হচ্ছে, অথচ তৃণমূল একবারও বলছে না যে এত যে ইডি সিবিআইয়ের তদন্ত সব কিছুই হয়েছে আদালতের নির্দেশে,
কলকাতা হাইকোর্টের নির্দেশে। আর যখন কলকাতা হাইকোর্টের আদেশে, নজরদারিতে, পর্যবেক্ষণে এইসব তদন্ত চলছে, সেখানে রাজনৈতিক যে হেনস্থার কথা মানুষকে খাওয়ানো হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে, সেটা কতটা যুক্তিসঙ্গত। কিন্তু মানুষ তারপরেও সেই কথাগুলো শুনছে এবং বিশ্বাসও করছে। এবং এই যে মানুষকে মিথ্যে কথা বলা, অর্ধসত্য বলা, তার ফলে আজকে তৃণমূল কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, কোন জায়গায় তৃণমূলের নেতৃত্বকে পাওয়া যাচ্ছে, সেটা কি তৃণমূল নেত্রী নিজে ভেবে দেখছেন? তৃণমূল নেতৃত্ব বারবার মোদির ক্ষমতা যাওয়ার কথা বলেন যে বিজেপি যদি কেন্দ্রের ক্ষমতা থেকে চলে যায় তারপরে তাদের কি হবে। কিন্তু তৃণমূল নেত্রী যেটা ভুলে যান যে একটা আঙুল তিনি মোদির দিকে তুলে এইসব প্রশ্ন করছেন, 4টে আঙ্গুল কিন্তু তার দিকেও তাকিয়ে রয়েছে। 4টে আঙ্গুল কিন্তু এই প্রশ্নটাও তুলছে যে তৃণমূল যেদিন বাংলার কুর্সি থেকে সরে যাবে, বাংলার ক্ষমতা থেকে সরে যাবে, সেদিন তৃণমূলের কি হবে, তৃণমূল নেত্রী বা কী হবে, এবং তৃণমূলের যেসব নেতাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ উঠছে তাদেরই বা কী হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।